সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনারা আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না। একটু কমেন্ট করেন সবাই, সবাই একটু কমেন্ট করেন আমাকে আপনারা ভালোভাবে শুনতে পাচ্ছেন কি না। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন। সবাই দ্রুত যুক্ত হয়ে যান। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আমাদের যারা প্রাইমারি পরীক্ষার্থী আছেন তাদের জন্য আজকের ক্লাসটি সাধারণ জ্ঞানের উপর ক্লাসটি হবে। সাধারণ জ্ঞানের কী ধরনের প্রশ্নগুলো আসে বা কিভাবে পড়তে হবে, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আমি আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। তো আমরা প্রাইমারি পরীক্ষার্থী আছি, যারা প্রাইমারি যারা পরীক্ষার্থী আছি, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মার্চের দিকে আমাদের সার্কুলার চলে আসতে পারে বা তারও দেরি হতে পারে। হাতে আমরা 3-4 মাস সময় পাবো। এর মধ্যে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিকে গোছাবো সেই বিষয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের মূলত একটা দিক নির্দেশনামূলক ক্লাস হবে। এরপর আমরা ধারাবাহিকভাবে টপিক ভিত্তিক ক্লাস করব। আজকে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করব এবং নম্বর বন্টন সম্পর্কে আলোচনা করব। আর এরপর আমাদের ক্লাসগুলো থাকবে যে বিগত সালের প্রশ্নগুলো আমরা ব্যাখ্যামূলক অ্যানালাইসিস করব। এরপর আমাদের টপিক ভিত্তিক ক্লাসগুলোতে আমরা যাব। তো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানান আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কি না। তো আমাদের প্রাইমারি যারা পরীক্ষার্থী আছেন, প্রাইমারিতে সাধারণ জ্ঞান এখানে 20 নম্বর থাকবে। সাধারণ জ্ঞান 20 নম্বর। সাধারণ জ্ঞান লিখিত বলেন বা এমসিকিউ বলেন, এখানে সাধারণ জ্ঞান 20 নম্বরে থাকবে। তো সাধারণ জ্ঞানের গুরুত্ব কিন্তু অনেক বেশি। এখানে আমরা 20 নম্বরের প্রস্তুতি নিতে গিয়েও আমরা দেখব যে ভাইভাতে কী ধরনের সাধারণ জ্ঞানগুলো আসে বা কী কী প্রশ্নগুলো করা হয় সেই বিষয়ে আমরা একটা দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব। তো সাধারণ জ্ঞান মূলত আমাদের এখানে আসে বাংলাদেশ বিষয়াবলী থাকে। আমাদের এখানে থাকে কি বাংলাদেশ বিষয়াবলী। আচ্ছা, যারা দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে শোনা যাচ্ছে কি না। মনির ভাই সম্ভবত আছেন, আমাকে দেখছে, আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমার হাতে এক্সট্রা কোনো ডিভাইস নাই, তাই আমি সবার কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, অডিও ক্লিয়ার আছে কিনা। ভিডিওটা ঠিক আছে, বুঝতে পারছি, অডিওটা শোনা যাচ্ছে কিনা। মনিরুজ্জামান ভাই যেহেতু দেখছেন, মনির ভাই একটু জানাবেন অডিও ক্লিয়ার আছে কিনা। মনিরুজ্জামান ভাই ইংরেজির তিনি আছেন, তিনি একটু জানাবেন যে আমাদের অডিও ক্লিয়ার আছে কিনা, কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমাদের বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন হয়, তারপরে আমাদের হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন হয়। আন্তর্জাতিক বিষয়াবলী
বিষয়াবলী থেকে আমাদের কি হয়, প্রশ্ন হয়। আচ্ছা, তারপরে আমাদের কিসে থেকে প্রশ্ন হয়? এরপরে আমাদের বিজ্ঞান থেকে কিছু, সাধারণ বিজ্ঞান থেকে কিছু প্রশ্ন হয়। বিজ্ঞান কম্পিউটার থেকে হয়, কম্পিউটার থেকে কিছু প্রশ্ন হয়। তারপরে আইসিটি থেকেও আমাদের কিছু প্রশ্ন হয়। তো এখন দেখব যে বাংলাদেশ বিষয়াবলী থেকে কেমন প্রশ্ন হয়, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কেমন প্রশ্ন হয়, এবং কম্পিউটার ও আইসিটি থেকে কেমন প্রশ্ন হয়। তো আমাদের বাংলাদেশ বিষয়াবলী থেকে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। এখানে ধরেন 12টা থেকে 13টা প্রশ্ন থাকে বাংলাদেশ বিষয়াবলী থেকে। আর আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আমাদের 6 থেকে 7টি প্রশ্ন থাকে। আর বিজ্ঞান কম্পিউটার আইসিটির উপরে আমাদের 1 থেকে 2টি প্রশ্ন থাকে, অনেক কম প্রশ্ন থাকে। আর বিজ্ঞান কম্পিউটার আইসিটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এগুলো মূলত কয়েকটা অধ্যায় ভালোভাবে পড়লেই এখান থেকে প্রশ্ন পাওয়া যায়, বা ম্যাক্সিমাম প্রশ্নগুলো এখানে রিপিট হয়। তো এই 3টা সেগমেন্টে আমাদের পরীক্ষা হয়। সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান কম্পিউটার এবং আইসিটি। এটা হচ্ছে আমাদের নম্বর বন্টন। আসলে বিসিএস পরীক্ষায় যেমন টপিক ভিত্তিক নম্বর বন্টন করা আছে, যে কোন টপিকে কত নাম্বার বরাদ্দ আছে, কিন্তু প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা 11 থেকে 20তম গ্রেড বলেন, এখানে কোনো ধরনের টপিক ওয়াইজ কোনো নম্বর বন্টন করা নাই। তো এখন আপনারা হয়তো বলবেন, তাহলে আমরা কিভাবে পড়ব, কিভাবে বুঝবো যে কোন টপিক থেকে প্রশ্ন আসে? তো এই জন্যই আমরা আপনাদের একটা দিক নির্দেশনা দিচ্ছি, যে কিভাবে কোন টপিক থেকে কত নাম্বার আসবে, কিভাবে আসবে, এটা বোঝার জন্য আপনাদের কি করতে হবে, বেশি বেশি করে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়তে হবে, ব্যাখ্যা সম্মিলিতভাবে পড়তে হবে, ক্যালকুলেশন করতে হবে যে কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আমরা বাংলাদেশ বিষয়াবলী, আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে কি কি প্রশ্ন পড়তে, বিষয়াবলী এখান থেকে আমরা কি কি টপিকগুলো পড়বো সেই ব্যাপারে একটু কথা বলবো। বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের অনেকে যুক্ত হয়েছে, আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কমেন্ট কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি না, আশা করি আপনারা শুনতে পাচ্ছেন মনে হচ্ছে, নাহলে তো আশা একটু কমেন্ট করবেন, ঝটপট একটু কমেন্ট করেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। তাহলে বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের কি কি টপিক পড়তে হবে? কয়েকটা টপিক ভালোভাবে পড়তে পারলে এখানে বাংলাদেশ বিষয়াবলী থেকে একদম শতভাগ নাম্বার তোলা সম্ভব। এবং এই টপিকগুলো যদি আমরা গভীরভাবে পড়ি, তো এখান থেকে ভাইভাতেও আমাদের অনেক প্রশ্ন কমন আসে, এবং আমরা ভাইভাতেও সেগুলো কাজে লাগাতে পারি। তো বাংলাদেশ বিষয়াবলী থেকে আমাদের টপিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্রাচীন যুগটা পড়তে হবে, বাংলাদেশের ইতিহাসের প্রাচীন যুগ। প্রাচীন যুগ আমাদের বাংলাদেশ ইতিহাসে প্রাচীন যুগ। এই প্রাচীন যুগের মধ্যে আমাদের কিছু সাব টপিক পড়তে হবে। প্রাচীন যুগের মধ্যে আমাদের পড়তে হবে বাঙালি জাতির উৎপত্তি থেকে কিছু পড়তে হবে, বাঙালি জাতির উৎপত্তি, বাঙালি জাতির উৎপত্তি, যে বাঙালি জাতিটা কিভাবে আসলো, আর্য, অনার্য, অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো, এই ধরনের কিছু তথ্যগুলো পড়তে হবে। এরপর আমাদের এখান থেকে পড়তে হবে সাব টপিকের মধ্যে জনপদ। জনপদ থেকে প্রতিবারই প্রশ্ন হয় প্রাইমারিতে। ধরেন দিয়ে দিল পুন্ড্র, এই জনপদটি প্রাচীনকালে কোথায় ছিল, হরিকেল, এই জনপদটি প্রাচীনকালে কোথায় ছিল, এই ধরনের প্রশ্নগুলো। আর এখান থেকে পড়তে হবে আমাদের যে প্রাচীন যুগে যে সাম্রাজ্যগুলো আছে, প্রাচীন কালের সাম্রাজ্য, সাম্রাজ্যগুলোর মধ্যে কি কি ছিল। প্রাচীনকালের সাম্রাজ্যগুলোর মধ্যে আমাদের একটা ছিল মৌর্য সাম্রাজ্য, একটা ছিল আমাদের মৌর্য সাম্রাজ্য, তারপরে আমাদের ছিল গুপ্ত সাম্রাজ্য, আর একটা ছিল আমাদের পাল আমল, আরেকটা ছিল আমাদের সেন
সেন আমল। তো এইগুলো নিয়ে আমরা বিস্তারিত পড়ব পরবর্তী ক্লাসে। তো এখান থেকে আমরা টপিকগুলো জেনে নিই। আমাদের প্রাচীন যুগ থেকে পড়তে হবে বাঙালি জাতির উৎপত্তি, জনপদ। জনপদ আছে যেমন 16টা জনপদ আছে। এই 16টা জনপদের মধ্যে আমাদের 16টা জনপদ একদম বিস্তারিত পড়তে হবে না, আমরা 3-4টা জনপদ বিস্তারিত পড়ব যেগুলো পরীক্ষায় প্রশ্ন হয়। আর প্রাচীনকালে যে সাম্রাজ্যগুলো আছে, মৌর্য সাম্রাজ্য কোথায় ছিল, এর প্রথম সম্রাটের নাম কি ছিল, শেষ সম্রাটের কি নাম ছিল, এগুলো আমরা পড়ব। তো এইবার আমার মনে হচ্ছে যে এই পার্টটা থেকে বেশি প্রশ্ন হবে, এই পার্টটা থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ মহান মুক্তিযুদ্ধ থেকে এবার প্রশ্ন কম হবে, যেহেতু আমাদের রাজনৈতিক একটা পট পরিবর্তন হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পরিবর্তন হয়েছে। তাই আমাদের মুক্তিযুদ্ধ রিলেটেড যে সিলেক্টিভ কিছু প্রশ্ন আসবে আর অন্যান্য বিষয় থেকে বেশি প্রশ্ন আসবে। এরপর আমাদের পড়তে হবে মধ্যযুগ। মধ্যযুগ বাংলাদেশের ইতিহাসের মধ্যযুগ থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে মধ্যযুগ, সেটা হচ্ছে বরাবর এই প্রশ্ন আসে, সেটা হচ্ছে মুঘল আমল। ভারতের যে মুঘল আমল, মুঘল 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 আমল থেকে আমাদের প্রশ্ন আসে। মুঘল আমল, মুঘল আমল হচ্ছে যে ভারতের একটি যে মুসলিম একটা বড় রকমের একটা আমল ছিল মুঘল আমল। সম্রাট বাবরের মাধ্যমে এই মুঘল আমল প্রতিষ্ঠিত হয়। এই মুঘলদের সম্রাটদের যে তাদের জীবন, তাদের অবদান, তাদের কার্যক্রম, এগুলো নিয়ে প্রশ্ন আসবে মুঘল আমল। আর মুঘল আমল থেকে আসবে হচ্ছে বাংলায় সুলতানি আমল। সুলতানি আমল থেকে প্রশ্নগুলো আসে বেশি। বাংলায় মুঘল আমল এবং সুলতানি আমলের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে। তো সুলতানি আমলের মধ্যে আমরা দেখতে পাই আমাদের ফখরুদ্দিন মোবারক শাহ থেকে শুরু করে শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপরে হলো আমাদের গিয়াসউদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, এদের যে বিস্তারিত অবদানগুলো সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এরপর আমাদের বাংলার যে 12 ভূঁইয়া, বাংলার 12 ভূঁইয়া থেকে কিছু প্রশ্ন আসে যে বাংলাদেশের বাংলার মানে প্রধান 12 ভূঁইয়া মানে কে ছিলেন, প্রধান নেতা কে ছিলেন 12 ভূঁইয়াদের, যেমন ঈশা খাঁ ছিলেন। এরপর বাংলার আমাদের বাংলার সুবেদারি আমল আসে। সুবেদারি আমল থেকে কিছু প্রশ্ন আসে যে বাংলার সুবেদার কারা কারা ছিলেন, প্রথম সুবেদার কি ছিলেন। যেমন আমাদের বাংলার প্রথম সুবেদার ছিলেন সুবেদার ইসলাম খান। তিনি ঢাকায় 1610 সালে প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। শায়েস্তা খান ছিলেন, মীর জুমলা ছিলেন। এদের সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর এরপর হচ্ছে বাংলার নবাবী আমল থেকে আমাদের কিছু প্রশ্ন হবে। বাংলার নবাবী আমল থেকে কিছু প্রশ্ন আসে যে আমাদের বাংলার প্রথম নবাব ছিল কে, মুর্শিদ কুলি খান, আলীবর্দী খানের পরে ছিল, তারপরে হচ্ছে আমাদের সিরাজউদ্দৌলা। এই রিলেটেড কিছু প্রশ্ন প্রাইমারি পরীক্ষায় দেখা যায়। মানে বিসিএস এর মতো একদম হাই থটের প্রশ্ন যে আপনাদের আসবে তা কিন্তু না, তবে এইগুলো আপনাদেরকে আসলে বিসিএস এর যে প্রস্তুতি, বিসিএস এ যেহেতু 200 নম্বরের মধ্যে আপনি 120 টিক করতে পারলে কিন্তু আপনি টিকে যাবেন, ঠিক আছে। তো এটা কিন্তু বিসিএস এর পাস করাটা যতটা ইজি, প্রাইমারিতে কিন্তু পাস করাটা ততটা কঠিন। প্রাইমারিতে যখন 80 নম্বরের মধ্যে আপনাকে কমপক্ষে 70 স্কোর রাখতে হবে বা 75 স্কোর রাখতে হবে। তো প্রাইমারি চাকরিটা নির্ভর করে হচ্ছে যার যত প্রিপারেশন ভালো, যে যত প্রিপারেশন নিয়ে অ্যাডভান্স থাকতে পারে। আর বিসিএস এর একটা কাটমার রাখে। তো এই জন্য প্রাইমারিটা কিন্তু আপনাকে একদম সিরিয়াসলি নিতে হবে। মধ্যযুগ থেকে আমাদের এই প্রশ্নগুলো থাকে। আর আধুনিক যুগ থেকে যে প্রশ্নগুলো আসে, আধুনিক যুগের বাংলাদেশের আমাদের যে প্রশ্নগুলো আমরা পাবো, আধুনিক যুগ থেকে আমাদের যে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন,
উপমহাদেশে উপমহাদেশে ইউরোপীয়দের আগমন, ইউরোপীয়দের আগমন। উপমহাদেশের ইউরোপীয়দের আগমনের মধ্যে আমাদের এই উপমহাদেশে কারা কারা আসছিল? প্রথমে আসছিল পর্তুগিজরা, তারপরে আসছিল ইংরেজরা। পর্তুগিজরা আসছিল, এরপরে আসছিল আমাদের কারা? ওলন্দাজরা। এরপরে আসছিল ইংরেজরা, ঠিক আছে। এরপরে আসছিল ড্যানিশরা, এরপরে আসছিল ফরাসিরা। তো এইভাবে তাদের সম্পর্কে জানতে হবে। এরপর আমরা মধ্যযুগ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে জানব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি 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 বিষয়ে জানবো আমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর হয়ে যায় আমাদের পলাশী যুদ্ধ। পলাশীর যুদ্ধ সম্পর্কে আমরা জানব। পলাশী যুদ্ধ, পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন হয়, তখন আমাদের যে গভর্নর ব্যাপার আসে, গভর্নর শাসন আমরা জানব, বা কোম্পানির শাসন। কোম্পানির শাসন আমরা জানবো, যে এখানে যে গভর্নরগুলো ছিল, লর্ড ক্লাইভ থেকে শুরু করে লর্ড ওয়ারেন হেস্টিং ছিল, লর্ড কর্নওয়ালিস ছিল, এই তাদের গুরুত্বপূর্ণ, সবগুলো না, যে গুরুত্বপূর্ণ যে গভর্নর ছিল তাদের অবদানগুলো, তারা কি কি প্রবর্তন করেছেন সেগুলো আমরা জানবো। তারপরে আমরা এখান থেকে সিপাহী বিদ্রোহ জানবো। সিপাহী বিদ্রোহ, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল, সেনারা বিদ্রোহ করেছিল, সেই সিপাহী বিদ্রোহ জানবো। সিপাহী বিদ্রোহের পরে আমাদের ব্রিটিশের অধীনে চলে যায় শাসন, ব্রিটিশ শাসন, এই ব্রিটিশ শাসন চলে যায় ব্রিটিশের অধীনে। তখন আর গভর্নর থাকে না, তখন প্রধান পদ হয় ভাইসরয়। এই ভাইসরয়ের শাসন জানবো, যেমন লর্ড কার্জন ছিল, তারপর হচ্ছে লর্ড হার্ডিংস ছিল, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন, লর্ড মেও ছিল, এই ইত্যাদি তাদের কার্যক্রম সম্পর্কে জানবো। এরপরে আমাদের ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলন হয়েছিল, এই আন্দোলন আমরা জানবো। যে আর আচ্ছা, এখান থেকে সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ যে বঙ্গভঙ্গ হয়েছিল। কেন বঙ্গভঙ্গ হয়? তারপরে বঙ্গভঙ্গ মানে দুই বাংলা যখন আলাদা করে দেওয়া হয়, পশ্চিম বাংলা এবং পূর্ববঙ্গ, এটা আলাদা করে দেওয়া হয়, এরপরে আবার দুই বাংলাকে যুক্ত করা হয়েছিল, এটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ। বঙ্গভঙ্গ রদ হয়, বঙ্গভঙ্গ রদ হয়, এটা আমরা জানবো। তারপরে এখানে আমাদের আরো ব্রিটিশ বিরোধী অনেক আন্দোলন হয়, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আমাদের আন্দোলনগুলো হয়। এই আন্দোলনগুলোর মধ্যে অন্যতম আন্দোলনগুলো ছিল আমাদের ফকির সন্ন্যাসী বিদ্রোহ, ফকির সন্ন্যাসী আন্দোলন, ফকির সন্ন্যাসী আন্দোলন। তারপরে আমাদের হয়েছিল ফরায়েজি আন্দোলন, ফরায়েজি আন্দোলন। তারপরে হচ্ছে তিতুমিরের আন্দোলন ছিল, তিতুমিরের আন্দোলন ছিল, তিতুমিরের আন্দোলন। তারপরে আমাদের ছিল ভারত ছাড় আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এগুলো আমরা পড়ব, ভারত ছাড় আন্দোলন। তেভাগা আন্দোলন, তারপরে ছিল আমাদের তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন, তেভাগা আন্দোলন। এই ধরনের আন্দোলনগুলো পরীক্ষায় এর প্রবক্তা, সময়কাল, উদ্দেশ্য নিয়ে অনেক প্রশ্ন আসে। তো যারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আমরা আজকে সিলেবাস আলোচনা করতেছি, সিলেবাসগুলো আমরা এগুলো ধরে ধরে পড়ব।
আর আরেকটা কথা, আপনাদের বন্ধুবান্ধব যারা এখনও আমাদের এই অফারে ভর্তি হতে চাচ্ছে তাদেরকে আপনারা ইনভাইট করবেন। আমরা চাচ্ছি যে সবাইকে নিয়ে বড় পরিসরে একটা আপনাদেরকে দিয়ে শুরু করব। আজকে আমাদের দিক নির্দেশনামূলক ক্লাস হচ্ছে, এরপর আমরা বিগত সালের প্রশ্নগুলো আপনাদেরকে আগে একদম পুরো থ্রোলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, এটা আপনাদের নিজেকে করতে হবে না, নিজে করলে আপনি ধরে ধরে পড়লে অনেক টাইম লাগবে। আমরা যেন আপনার সময়টাকে বাঁচিয়ে কি করব, একদম থ্রোলি ধরে ধরে আমরা সলভ করে দিব। এরপর টপিকগুলো, এই যে টপিকগুলো লিখছি এই টপিকগুলো আমরা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে সলভ করে দিব। আর আপনারা শুধুমাত্র পড়বেন আর আমার কাছে পরীক্ষাগুলো দেবেন এবং নিজেকে যাচাই করবেন অন্যান্যদের তুলনায়। এখন আমি বলছি কেন অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে আপনি কেন ইনভাইট করবেন, ইনভাইট করলে কি আপনি পিছিয়ে পড়বেন? না, আপনি পিছিয়ে পড়বেন না, আপনি আরও এগিয়ে থাকবেন। আপনার মধ্যে একটা কি হবে, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে যে আমি এই কোর্সে 1000 স্টুডেন্টের মধ্যে আমার প্লেসমেন্ট এততে, আমি এখানে 100 নম্বরের পরীক্ষা দিয়ে 90 পেয়েছি। আর এখন যদি আমাদের স্টুডেন্ট অনেক কম থাকে, ধরেন এখানে 400 থেকে 500 থাকে, আপনি নিজেকে কিন্তু যাচাই করতে পারবেন না। আপনার পরিবেশটার সাথে আপনি যে কতটুকু আপনি এগিয়ে আছেন সেটা কিন্তু বুঝতে পারবেন না। তাই আমরা এখন বর্তমান আপনাদের একটা নামে মাত্র ফি দিচ্ছি, এটা কিন্তু আমরা আর বেশি দিন রাখবো না, খুব সীমিত সময়ের জন্য রাখবো। এখনও যদি আপনাদের পরিচিত বন্ধুবান্ধব থাকে তাদেরকে আপনারা আমাদের পক্ষ থেকে ইনভাইট করেন, দ্রুত যুক্ত হয়ে যান আমাদের এই কোর্সে। নামে মাত্র শুধুমাত্র কি বলবো, নেট বিলটার একটা মানে চা নাস্তার একটা বিল নিব আপনাদের কাছ থেকে, কারণ নিতামই না, না নিলে হয়তো আপনাদের কি থাকবে না, আগ্রহের জায়গাটা থাকবে না। ফ্রি আসলে ফ্রি করলে কোনো জিনিসের আগ্রহ থাকে না, গায়ে লাগে না। এখানে আমাদের আরও কিছু মানে আধুনিক যুগ থেকেও অনেক প্রশ্ন বেশি আসে, অনেক সময় 1 মার্কের প্রশ্ন চলে আসে। এখান থেকে আমরা আরও পড়ব হচ্ছে আমাদের ভারত শাসন আইনটা পড়ব। ভারত শাসন আইন, এগুলো প্রত্যেকটা জিনিস আমরা ব্যাখ্যা বিশ্লেষণ পাবেন যে ভারত শাসন আইন কি, এর উদ্দেশ্য কি ছিল, এর মাধ্যমে কি করা হয়েছিল। তারপরে আমাদের হচ্ছে ভারত শাসন আইন, তারপর আমাদের প্রাদেশিক নির্বাচন করা হয়েছিল আমাদের, হ্যাঁ প্রাদেশিক নির্বাচন। প্রথম প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছিলেন শেরে বাংলা একে ফজলুল হক, তিনি প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এরপর আমরা এখান থেকে আরও জানব কি, আমাদের দ্বিজাতিতত্ত্বটা কি, যে ভারত এবং এই যে আমাদের উপমহাদেশে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানরা দুটো আলাদা জাতি। তো এই কনসেপ্টটাই হচ্ছে দ্বিজাতিতত্ত্ব। আর এর প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী খান, যে ভারত এবং বাংলাদেশটা এখানে দুইটা আলাদা রাষ্ট্র হবে, ভারত এবং পাকিস্তান দুইটা জাতির জন্য। আর এর পরিপ্রেক্ষিতে শেরে বাংলায় কি ফজলুল হক দিয়েছিলেন লাহোর প্রস্তাব, এটা পড়বো আমরা। লাহোর প্রস্তাবটা কি, যে দ্বিজাতিতত্ত্ব বলতে দুইটা রাষ্ট্র হবে, ব্রিটিশদের তাড়ানোর পর এখানে দুইটা রাষ্ট্র হবে। কিন্তু লাহোর প্রস্তাবটা হলো যে না, এখানে দুইটা রাষ্ট্র হবে না, এখানে রাষ্ট্র হবে 3টি। একটা হবে একদম পূর্ব দিকে, মানে আমাদের বাংলাদেশ আর আসামকে নিয়ে হবে একটা রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, মাঝখানে হবে ভারত, এরপরে পশ্চিমে থাকবে পাকিস্তান। এটা হচ্ছে লাহোর প্রস্তাব। শেষ পর্যন্ত হয়নি, শেষ পর্যন্ত দ্বিজাতিত্বের মাধ্যমে হয়েছিল। এরপর আমরা দেখব দেশ বিভাগ হয়ে গেল, ভারত হয়ে গেল আর পাকিস্তান হয়ে গেল। 14ই আগস্ট 1947 সালে হয়ে গেল পাকিস্তান, আর 15ই আগস্ট 1947 সালে হয়ে গেল ভারত। এইভাবে আমাদের আধুনিক যুগটা শেষ হয়ে যাবে। আধুনিক যুগটা আমরা এইভাবে টপিকগুলো যদি ধরে ধরে পড়তে পারি, ঠিক আছে। আসলে শুধু পড়লে চলবে না, আপনাকে রিসার্চ করতে হবে। আমরা মনে করি যে 2-3 সেট গাইড বই পড়ে
আমরা যদি পড়ি নিজেরা আমাদের হয়ে যাবে, কিন্তু না, এখন কিন্তু বর্তমান যে সময়টা এটা হচ্ছে রিসার্চের যুগ। যে যত চিন্তা করে পড়তে পারে, যে নিজের মতো করে প্ল্যানিং করে পড়তে পারে, সে তত এগিয়ে যায়। এই জন্য আপনি আগে চিন্তা করবেন যে কোনগুলো পড়বেন, আর যখন পড়বেন একটা দিকে ফোকাস রাখবেন, যে কোনো ভালো মানের একটা বই রাখবেন। অনেকে আমরা একাধিক বই পড়ি, এটা পড়ি, হয় MP3 পড়ি, এই প্রফেসর্স পড়ি, এই অরাকল পড়ি, ঠিক আছে? যে কোনো একটা ভালো বই যদি আপনি রাখতে পারেন আর এই ক্লাসগুলো করেন, আর আমরা তো আপনাদেরকে PDF নোটস দিব, সেখানে আমরা একদম পুরো সাজেশন করে দেবো এবং বিগত সালের প্রশ্নগুলো থাকবে, প্লাস আপনাদের এখান থেকে অনেক অনুশীলন থাকবে। এখান থেকে আপনারা করলে নিজেকে আপনারা আরও সমৃদ্ধ করতে পারবেন। তো এরপরে আমরা চলে যাচ্ছি, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে আমাদের যে প্রশ্নগুলো থাকবে বা থাকে সচরাচর, যে আমাদের ভাষা আন্দোলন সম্পর্কিত সংগঠন থাকে। ভাষা আন্দোলন সম্পর্কিত সংগঠন থাকে। হ্যাঁ, যেমন আছে সংগঠন আমাদের তমদ্দুন মজলিস আছে, তারপরে আমাদের সর্বদলীয় সংগ্রাম পরিষদ আছে, তারপরে আমাদের কেন্দ্রীয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ আছে। এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আমাদের হচ্ছে ভাষা আন্দোলন। এরপরে হচ্ছে আমাদের চূড়ান্ত ভাষা আন্দোলন যখন হয়েছিল, চূড়ান্ত ভাষা আন্দোলন, এটি হয় যে 1952 সালে। তো এইগুলো থেকে কিছু প্রশ্ন থাকে, যে আমাদের ভাষা আন্দোলন যেদিন হয়েছিল সেদিন কী বার ছিল, বাংলায় কত তারিখ ছিল, বাংলায় কত সাল ছিল, তারপরে এগুলো নিয়ে প্রশ্ন আসে। বা ওই সময়ের প্রধানমন্ত্রী কে ছিল, মুখ্যমন্ত্রী কে ছিল, গভর্নর কে ছিল, এই রিলেটেড প্রশ্নগুলো আসে। এরপরে আছে আমাদের ভাষা শহীদ থেকে প্রশ্ন আসে। ভাষা শহীদ, যে যারা ভাষা শহীদ হয়েছেন তাদের পেশা কী ছিল, তারা কোন কলেজের বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তাদের জন্মস্থান, ঠিক আছে, এইগুলো নিয়ে প্রশ্ন আসে। ভাষা শহীদ বা প্রথম ভাষা শহীদ কে হয়েছিলেন, সর্বশেষ ভাষা শহীদ কে হয়েছিলেন, এগুলো থেকে প্রশ্ন থাকে। এরপর হচ্ছে আমাদের শহীদ মিনার থেকে প্রশ্ন আসে। শহীদ মিনার, শহীদ মিনার থেকে প্রশ্ন আসে, যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আছে, তারপরে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম শহীদ মিনার কথায় করা হয়েছিল, এগুলি থেকে আছে। আবার আমাদের বিভিন্ন ভাস্কর্য আসে ভাষা আন্দোলন ভিত্তিক। ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য আসে, যেমন আমাদের জননী বর্ণমালা নামে ভাস্কর্য আছে, শাহবাগে আছে। তো অমর একুশে নামে ভাস্কর্য আছে, এগুলো থেকে আসে। আর হচ্ছে আমাদের আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো, এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন, একটা জাতীয় প্রশ্ন বারবার আসে, যে 21শে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে। এরপর আমাদের ভাষা আন্দোলন থেকে এখানে আমাদের 54 যুক্ত ফ্রন্ট নির্বাচনটা আসলে এটা আমরা একটু জানার জন্য পড়বো। যুক্ত ফ্রন্ট নির্বাচন পড়ব। আসলে এবার আমাদের বিগত সরকারের যেভাবে প্রশ্নগুলো করতো ঢালাওভাবে, সেভাবে আসবে না। যুক্ত ফ্রন্ট আমরা জানার জন্য পড়ব। আর এখানে আমাদের 6 দফা ছিল, কিন্তু এবার 6 দফাটা তেমন একটা ইম্পর্টেন্ট না। 6 দফা একটা ইম্পর্টেন্ট না। এখান থেকে আমাদের 69 এর গণ অভ্যুত্থানটা গুরুত্বপূর্ণ, এটি আমরা পড়ব। আর এখানে আরো ছিল যে আগরতলা ষড়যন্ত্র মামলা, এগুলো আমরা টপিক
যখন পড়াবো আগরতলা ষড়যন্ত্র মামলা কেন করা হয়েছিল, 6 দফা কেন দেওয়া হয়েছিল, যদিও প্রশ্ন না আসে এই ইতিহাসগুলো জানা দরকার, এগুলো আমরা জানবো। আচ্ছা, যারা এই পর্যন্ত দেখছেন আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই পর্যন্ত যতটুকু আমরা বললাম এবং লিখলাম সবাইকে আপনারা বুঝতে পেরেছেন কি না। আর এরপরে আমরা চলে যাব মহান মুক্তিযুদ্ধে। মহান মুক্তিযুদ্ধের আমাদের ব্যাপক একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, আগে তো মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগ রিলেটেড তথ্যগুলো আসতো, এখন একটু এখানে ভেরিয়েশন আসবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ। মহান মুক্তিযুদ্ধে আগে এখানে আমাদের 7ই মার্চের যে ভাষণ, এটা আমরা জানবো, মানে পরীক্ষার জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ এবার না। 7ই মার্চের ভাষণ বা এটা কি, কখন দেওয়া হয়েছিল, এর স্থায়িত্বকাল কত ছিল, ইউনেস্কো এই 7ই মার্চের ভাষণকে কবে স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, বা 7ই মার্চের ভাষণে কয়টা দফা ছিল, কয়টা বিধি ছিল ইত্যাদি আমরা এখান থেকে জানবো। তবে এখানে আমাদের গুরুত্বপূর্ণ এবারের জন্য যে স্বাধীনতার ঘোষণা নিয়ে, স্বাধীনতার ঘোষণা আসলে এটা নিয়ে আমাদের বিতর্ক আছে, এটার বিতর্কের অবসান এখনো হয় নাই। যে স্বাধীনতা আসলে ঘোষক কে, জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমান, যেই দল ক্ষমতায় আসে সেই দলেই তাদের মতো করে এই ঘোষক বানিয়ে নেয়, এটা এখনো আসলে কোনো প্রজ্ঞাপন হয় নাই। তবে 2016 সালে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল স্বাধীনতার ঘোষক হচ্ছে বঙ্গবন্ধু, আবার এখন শোনা যাচ্ছে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়াউর রহমান। যাই হোক, এই বিতর্ক না, স্বাধীনতার ঘোষণা আসছিল। এরপর আমরা এখান থেকে পড়ব হচ্ছে আমাদের প্রবাসী সরকার গঠনটা গুরুত্বপূর্ণ। প্রবাসী সরকার গঠিত হয়েছিল যে আগরতলাতে, আর প্রবাসী সরকারের শপথ নেওয়া হয়েছিল মুজিবনগরে। প্রবাসী সরকারের শপথ এটি হয়েছিল 17 এপ্রিল। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সেক্টর, এখান থেকে প্রশ্ন আসে মুক্তিযুদ্ধের সেক্টর, যে 11টা সেক্টর আছে, এর মধ্যে কত নম্বরে কোন কোন অঞ্চলগুলো ছিল এবং সেক্টর কমান্ডার কারা ছিল, এটা আমরা বিশেষ টেকনিকের মাধ্যমে ছন্দ দিয়ে আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ। তারপরে আমাদের একটা অনুষ্ঠান হয়েছিল কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ, যে মহান মুক্তিযুদ্ধের যারা শরণার্থী হয়েছিল তাদের তহবিলের জন্য আমেরিকাতে একটা কনসার্ট হয়েছিল, সেটা হলো কনসার্ট ফর বাংলাদেশ। 1 আগস্ট 1971 সালে হয় কনসার্ট ফর বাংলাদেশ। এটা পড়বো, এটা পরীক্ষায় থাকেই। আর এদিকে আমরা পড়বো হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড, সেপ্টেম্বর অন যশোর রোড। এটা হচ্ছে মার্কিন কবি অ্যালেন গ্রিনসবার্গ, যিনি এই পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছিলেন, তখন এই শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে তিনি একটি কবিতা রচনা করেন, সেটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড। আর এদিকে মহান মুক্তিযুদ্ধ থেকে আসার মতো তেমন কিছু নাই আমাদের। আর আমরা এদিকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটা পড়ব। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আমরা পড়ব। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড, যে আমাদের স্বাধীনতার যুদ্ধের শেষ মুহূর্তে আমাদের সূর্য সন্তানদেরকে হত্যা করা হয়, হ্যাঁ, মেধাবী বুদ্ধিজীবীদেরকে, এটা হচ্ছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড। আর এদিকে আমাদের হলো পাক বাহিনীর আত্মসমর্পণ। পাক বাহিনীর আত্মসমর্পণ, হ্যাঁ, যে তখন এই পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিলেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করেছিলেন, এগুলো আমরা পড়ব। আর এদিকে হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের খেতাব। মুক্তিযুদ্ধের
খেতাব, মুক্তিযুদ্ধের খেতাব, যে আমাদের মুক্তিযুদ্ধে কয় ধরনের খেতাব দেওয়া হয়েছিল। আমরা তো সবাই জানি 4 ধরনের আমাদের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ আছে, এগুলো আমরা পড়ব। এরপর আমাদের যে টপিক থেকে পড়তে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। যেহেতু আমি একটু ঢাকার বাইরে আছি, এই জন্য ঢাকার বাইরে থেকে ক্লাস নিতে হচ্ছে। আর আমাদের ক্লাসগুলো আরও আপডেট থাকবে, আরও ডিজিটালাইজ থাকবে আমাদের ক্লাসগুলো। ইতিমধ্যে আপনারা ক্লাসগুলো দেখেছেন, আমরা যারা বাসা থেকে ক্লাস নেই। যেহেতু আজকে আমার হঠাৎ করে ক্লাস পড়ে গেছে, ঢাকার বাইরে আছি, এই মুহূর্তে বগুড়াতে আছি, বগুড়া থেকে ক্লাস নিচ্ছি। ইনশাল্লাহ আমরা যখন টপিক ভিত্তিক ক্লাসে যাব সেগুলো আরও অত্যাধুনিক ক্লাস আপনারা পাবেন। আচ্ছা, এখানে আমরা আরেকটু পড়ব আমাদের বাংলাদেশ পরিচিতি। বাংলাদেশ পরিচিতি থেকে আমরা একটু কিছু পড়ব। বাংলাদেশ পরিচিতি থেকে আমাদের যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, মানে বাংলাদেশ এর ভৌগোলিক অবস্থান বলতে বাংলাদেশের আয়তন কত এবং বিশ্বে অবস্থান কততম, বাংলাদেশের অক্ষাংশ কত, বাংলাদেশের দ্রাঘিমাংশ কত, এই ইত্যাদি রিলেটেড আমরা জানবো। বা বাংলাদেশের সাথে কয়টা রাষ্ট্রের সীমানা আছে, এরপরে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো আমরা দেখব। এই বিষয়ে আমাদের পড়তে হবে। এরপরে বাংলাদেশ পরিচিতি থেকে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতিটা জানবো। বাংলাদেশের ভূপ্রকৃতি জানবো, যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে মূলত 3 ভাগে ভাগ করা হয়, সেটা আমরা সবাই জানি। টারশিয়ারি যুগ, প্লাইস্টোসিন কাল যুগ, প্লাবন সমভূমি, এই আমরা ভূপ্রকৃতি জানবো। এরপরে আমাদের পড়তে হবে বিভিন্ন পাহাড়, তারপরে দ্বীপ, বাংলাদেশের দ্বীপ, তারপরে হচ্ছে বিল, তারপর হচ্ছে নদ-নদী পড়ব আমরা। তারপর হচ্ছে উপত্যকা, তারপর হচ্ছে আমাদের জলপ্রপাত ইত্যাদি আমরা এই বাংলাদেশ পরিচিতি থেকে পড়ব। এরপরে আমাদের যে ছিটমহল ছিটমহল ইত্যাদি বিষয়গুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। এরপরে বাংলাদেশ পরিচিতি থেকে বিভিন্ন জেলার পূর্ব নাম, তারপর হচ্ছে উপনাম ইত্যাদি নিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় আরো প্রশ্ন থাকে বাংলাদেশ থেকে। বাংলাদেশের কৃষি ব্যবস্থা থেকে প্রশ্ন থাকে, কৃষি সম্পদ, বাংলাদেশের কৃষি সম্পদ থেকে কিছু প্রশ্ন থাকে। বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের কৃষি সম্পদ থেকে প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো সচরাচর আমরা দেখতে পাই। যে বাংলাদেশে তো মূলত 2 ধরনের কৃষি সম্পদ রয়েছে, একটি হলো অর্থকরী ফসল আর একটি হচ্ছে খাদ্যশস্য। তো আমাদের বাংলাদেশের যে ধান, গম, ভুট্টা, ঠিক আছে, এই ধরনের যে কৃষিজ ফসল থেকে তাদের উন্নত জাতগুলো থেকে প্রশ্ন থাকে। আচ্ছা, আমি একটু মুখে বলতেছি, আমার এই মুহূর্তে মার্কা শেষ হয়ে গেল সমতল। আচ্ছা, আমাদের এখান থেকে কৃষি থেকে আমাদের যে প্রশ্ন থাকে, কৃষি দিবস থেকে আমাদের প্রশ্ন থাকে। তার বিভিন্ন চাষাবাদ পদ্ধতি আছে, এর মধ্যে চাষাবাদের মধ্যে হচ্ছে জুম চাষ,
থেকে প্রশ্ন থাকে। আমাদের হচ্ছে কৃষি থেকে থাকে উন্নত জাতের ফসলের নাম থাকে, উন্নত জাতের ফসলের নাম। ঠিক আছে, কৃষি থেকে আমাদের এই ধরনের প্রশ্নগুলো আমরা সচরাচর পরীক্ষায় দেখতে পাই। এরপর হচ্ছে আমাদের যে কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কৃষি বিষয়ক প্রতিষ্ঠান, এখান থেকে আমরা কিছু প্রতিষ্ঠান পাই। আমাদের যেমন বিএডিসি আছে, ঠিক আছে, বিনা আছে, তারপর আমাদের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলো আছে, এখান থেকে কিছু প্রশ্ন পাই। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষায় থাকে আমাদের জনসংখ্যা, তারপর হচ্ছে উপজাতি রিলেটেড, উপজাতি, আর থাকে হচ্ছে আমাদের শিক্ষা। তো জনসংখ্যা থেকে কোন জেলাতে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি, কোন জেলাতে জনসংখ্যার হার সবচেয়ে কম, তারপরে হচ্ছে আমাদের পুরুষ এবং নারীর অনুপাত কত, জনসংখ্যার বৃদ্ধির হার কত, বর্তমান জনসংখ্যা কত। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আদমশুমারি থেকে প্রশ্ন থাকে, যে আদমশুমারি প্রথম কবে হয়েছিল, শেষ কবে হয়েছিল, কয়টা চলতেছে আদমশুমারি, এই রিলেটেড প্রশ্ন থাকে। তারপরে আমাদের জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠান আছে, যেমন রিপোর্ট আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর এরপর আমাদের যে উপজাতি, যে বাংলাদেশে যে 50টা বর্তমান উপজাতি আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু উপজাতি থেকে তাদের আবাসস্থল থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে। আর আমাদের শিক্ষা রিলেটেড যে প্রশ্নগুলো, আমাদের শিক্ষা বিষয় সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদে আছে, আমাদের নিরক্ষরমুক্ত জেলাগুলোর নাম কি, প্রথম নিরক্ষরমুক্ত জেলা, তারপর হচ্ছে আমাদের প্রাথমিক বাধ্যতামূলক শিক্ষা আইন কবে করা হয়েছিল, তারপরে কবে চালু হয়েছিল, আমাদের যে শিক্ষা বিষয়ক যে বিভিন্ন কমিশনগুলো আছে, যেমন ডক্টর কুদরতি খোদা কমিশন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে কমিশনগুলো হয়েছে, সেই কমিশন রিলেটেড পরীক্ষায় প্রশ্ন থাকে শিক্ষা রিলেটেড। বা আমাদের প্রাথমিক যে শিক্ষা রিলেটেড একাডেমি আছে, এখান থেকেও প্রশ্ন, ট্রেনিং একাডেমি আছে। তারপরে আমাদের বেসরকারি শিক্ষকদের ট্রেনিং একাডেমি আছে, এনটিআরসি আছে, ব্যানবেজ আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর আমাদের এখানে প্রশ্ন থাকে হলো, আমরা আরেকটু দেখব, সেটা হচ্ছে আমাদের শিল্প ও বাণিজ্য থেকে কিছু প্রশ্ন থাকে। শিল্প ও বাণিজ্য থেকে আমাদের যে প্রশ্নগুলো, যে টপিক থেকে আসে, শিল্প থেকে আমাদের আছে পাট শিল্প, পোশাক শিল্প, চামড়া শিল্প, ঠিক আছে, এই শিল্পগুলো থেকে আমাদের, তারপর সার শিল্প, তারপরে হচ্ছে সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, এখান থেকে প্রশ্ন থাকে। আর আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিআই পণ্য, যে জিআই পণ্য বর্তমান কয়টা, প্রথম কি, জিআই পণ্যটা আসলে কি, এই রিলেটেড প্রশ্নগুলো আমরা এখান থেকে পাই। আর আমাদের বাণিজ্য বলতে হচ্ছে যে বাণিজ্যের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম, কোন দেশের সাথে আমাদের বাণিজ্য সবচেয়ে বেশি হয়, বা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশ, বা আমদানি করে কোন দেশ, এই রিলেটেড বিষয়গুলো আমরা জানব। আর এরপর হচ্ছে আমাদের সংবিধানটা আমরা পড়ব। সংবিধানে যে আমাদের আসলে এখন প্রস্তাবনা চলছে, যে সংবিধানের সংস্কার নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, এটা ইতিমধ্যে সুপারিশ করেছে, এখনো বাস্তবায়ন হয় নাই। তাই আমাদের যে বর্তমান যেই সংবিধানটা রয়েছে, সেই সংবিধানটা কিভাবে প্রণীত হয়েছে, যে সংবিধান সৃষ্টির ইতিহাস সম্পর্কে আমরা জানব, তৈরির ইতিহাস সম্পর্কে জানব, গণপরিষদ সম্পর্কে জানব, সংবিধানে যে মূলনীতি বর্তমান সংবিধানের, তারপর আমাদের সংবিধানের যে সংশোধনী, গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আমরা এই ক্লাসটা সাজাবো আপনাদের জন্য। এরপর আমাদের পড়তে হবে সরকার ব্যবস্থা থেকে আমরা পড়ব। সরকার ব্যবস্থার মধ্যে আমাদের যে তিনটা ব্যবস্থা আছে, একটা হচ্ছে আমাদের শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ,
আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রিলেটেড যে তথ্যগুলো আছে এগুলো আমরা পড়ব। তারপর হচ্ছে আমাদের বিচার বিভাগ, তারপর হচ্ছে আমাদের আইন বিভাগ, সংসদ সম্পর্কে আমরা জানবো। এই অধ্যায়ে আমরা আরও জানবো যে স্থানীয় সরকার ব্যবস্থা, যে আমাদের ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন ইত্যাদি বিষয় এখানে আমাদের থাকবে। আর এরপরে আমাদের পড়তে হবে বাংলাদেশ বিষয়াবলী থেকে যে আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন, বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন, আন্তর্জাতিক অর্জন, বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন থেকে আমরা কিছু জানব। আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক অর্জন, যে কোন সংস্থায় বাংলাদেশ সদস্যপদ পেয়েছে, যে সবগুলো সংস্থা না, গুরুত্বপূর্ণ সংস্থা যেখান থেকে পরীক্ষার প্রশ্ন হিট হয় সেখান থেকে পড়ব। তারপর হচ্ছে আমাদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের ভূমিকা আমরা পড়ব। আন্তর্জাতিক আমরা যে চুক্তিগুলো করেছি সেগুলো আমরা জানব। আর এই অধ্যায়ে আমরা আমাদের যে বিভিন্ন জাতীয় প্রতীক আছে, জাতীয় ভাস্কর্যগুলো আছে, তারপরে আমাদের যে চলচ্চিত্রগুলো আছে, আমাদের কবি সাহিত্যিক যারা আছেন, ঠিক আছে, আমাদের বিভিন্ন গানগুলো আছে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। আর এরপর আমরা পড়ব হচ্ছে সাম্প্রতিকের ক্লাস হবে আপনাদের। যে সাম্প্রতিকের যে ঘটে যাওয়া, এটা আমরা মাথায় রাখি যে আপনাদের পরীক্ষার থেকে 4 মাস 5 মাস আগের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো তো আমরা বিক্ষিপ্তভাবে পাই। তো সেই তথ্যগুলো আমরা কি করেছি, সুন্দরভাবে কাঠামোভাবে আপনাদেরকে এইভাবে দেব, আপনারা পড়বেন। আর আপনারা নিজে পড়তে গেলে অনেক টাইম আপনাদের ওয়েস্ট হবে। তো আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমে এই তথ্যগুলো পাবেন। আজকে আমরা তাহলে মোটামুটিভাবে বাংলাদেশ বিষয়াবলী যে টপিকগুলো আছে, যদিও পিএসসি বা প্রাইমারি অধিদপ্তর কর্তৃক নির্দিষ্ট কোনো সিলেবাস নাই, আজকের ক্লাসটিতে আমরা আমাদের যে পূর্বের অভিজ্ঞতা, যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোকে সল্টিং করে আমরা যে টপিকগুলো ফাইন্ড আউট করেছি এই টপিকগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আগামী যে সোমবার ক্লাস হবে আপনাদের, সোমবারে আমরা আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে এবং কম্পিউটার আইসিটির যে একটা কাঠামো আপনাদের সামনে তুলে ধরব। এরপর আমাদের এই পুরো জানুয়ারি মাসের মধ্যেই আমরা বিগত সালের প্রশ্নগুলো একদম থ্রোলি আপনাদেরকে আমরা সলভ করাবো, ব্যাখ্যা সম্মিলিতভাবে সলভ করাবো, যেগুলো দিকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন যে কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসে। আমরা যখন পড়াবো তখন মার্ক করে দিব যে এই প্রশ্নটা এবার গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখিয়ে দিব। এরপর আমরা এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপর কম্পিউটার আইসিটির উপরে টপিক ভিত্তিক আমরা ক্লাস নিব। শুধু ক্লাস নিয়ে আমরা থাকবো না, আমরা আপনাদের জন্য পরীক্ষাও নিব। হ্যাঁ, তো আপনারা যারা, যদি আপনারা এই কোর্সটি আপনারা আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এই কোর্সটি যদি আপনারা অন্যান্য কোনো প্রতিষ্ঠানের সাথে করতে যাচ্ছেন তাহলে আপনারা 1500 টাকা আপনাদের ন্যূনতম তারা ফি নিত। জাস্ট আমরা এই 4 জন মিলে, বিশেষ করে আমরা এই 4 জন আমাদের সাথে খুব ভালো একটা বোঝাপড়া আছে আলহামদুলিল্লাহ। আমরা এই 4 জন, বিশেষ করে ইংরেজির জন্য মনিরুজ্জামান স্যার বা মনিরুজ্জামান ভাই আছেন। আমি জিকের জন্য আমি দীর্ঘ প্রায় 13-14 বছর ধরে জিকে পড়াচ্ছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এখনও আমি বাইরে ক্লাস নেওয়ার জন্যই আসছি, ঠিক আছে। আর আমাদের যারা আবদুল্লাহ ভাই আছেন, গণিতের শাহাদ স্যার আছেন, হ্যাঁ ছোট ভাই, তো তারা কিন্তু আপনারা কিন্তু তাদেরকে জানেন, তারা যেভাবে করাবে। আর ইনশাল্লাহ আপনারা একদম টপিক ভিত্তিক ধরে ধরে আপনারা ক্লাসগুলো করতে পারবেন ইনশাল্লাহ। তো যেহেতু আপনারা একটা নামে মাত্র ফি দিয়ে আপনারা ভর্তি হয়েছেন, হ্যাঁ 299 টাকায়, হ্যাঁ আপনারা যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আস্থা রেখে, বিশ্বাস রেখে আপনারা যুক্ত রয়েছেন। তো ইনশাল্লাহ আপনারা এখান থেকে সর্বোচ্চ আমাদের সেবাটা পাবেন। তো আপনাদের মধ্যে যারা এখনও অ্যাডমিশন গ্রহণ করেনি বা করতে ইচ্ছুক, তো তাদেরকেও আপনারা ইনফর্ম করবেন। আমরা একটা বড় প্ল্যাটফর্ম নিয়ে, সবাইকে নিয়ে একটা প্রতিযোগিতামূলক একটা সিচুয়েশন তৈরি করে আপনাদেরকে দিয়ে আমরা একজন সেরা প্রস্তুতিটা যেন নিতে পারি। তো সেই আশাবাদ ব্যক্ত রাখছি আপনাদের উপরে। তো আজ এই পর্যন্ত ক্লাসটা রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।